ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। হযরত আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী হুসেইনি খামেনি در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد شهید گوارای شهادت را نوشیدند. তিনি শুধু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাই ছিলেন না, বরং ইরানের রাজনীতি, বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, এমনকি পররাষ্ট্রনীতিও তার সিদ্ধান্তে চলত। বলতে গেলে তিনি ইরানের আসল চালক ছিলেন। 1989 সালে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যাবার পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা মনোনীত হন। তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ 37 বছরের বেশি সময় ধরে তিনি ইরানের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার নেতৃত্বে ইরান অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, কখনো পশ্চিমা দেশের সঙ্গে টানাপোড়েন, আবার কখনো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তার করেছেন। আন্তর্জাতিকভাবে অনেকেই তাকে কঠোর ও রক্ষণশীল একজন নেতা হিসেবে দেখলেও ইরানের একটি বড় জনগোষ্ঠী তাকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখত। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক জীবন কেমন ছিল এবং তার পরবর্তীতে ইরানের সর্বোচ্চ নেতা কে হবেন তা জানতে পারবেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা পর্বে। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনি জন্মগ্রহণ করেন। এই শহরটি ইরানের শিয়া মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। আলী খামেনির পরিবার ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। তার বাবা ছিলেন একজন সম্মানিত আলেম, যিনি স্থানীয়ভাবে ইসলামী জ্ঞান চর্চা করতেন এবং প্রচার করতেন। ছোটবেলা থেকেই খামেনির জীবনে ধর্মীয় বোধ গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। তিনি প্রথমে মাশহাদের একটি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন, পরে উচ্চতর ধর্মীয় শিক্ষার জন্য চলে যান কোম শহরে। কোম হল শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র এবং জ্ঞান চর্চার কেন্দ্র। কোমেই তিনি ইসলামী চিন্তাবিদের সংস্পর্শে আসেন এবং নিজের চিন্তাভাবনায় একটি দৃঢ় ভিত্তি তৈরি করেন। 1962 সাল থেকে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। সে বছর তিনি ইরানের তৎকালীন বাদশাহ শাহ মোহাম্মদ রেজা পাহলাভির বিরুদ্ধে শুরু হওয়া ইসলামী আন্দোলনে যুক্ত হন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি পরবর্তীতে ইরানি ইসলামী বিপ্লবের জনক হিসেবে পরিচিত হন। আলী খামেনি ধীরে ধীরে রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন এবং তার আদর্শ ও ভাবধারায় গভীরভাবে প্রভাবিত হন। শাহের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আলী খামেনি বহুবার গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতনেরও শিকার হয়েছেন, কিন্তু তিনি কখনো পিছু হটেননি। তার মতে তিনি আজ পর্যন্ত জীবনে যা কিছু করেছেন তার সবই আয়াতুল্লাহ খোমেনির ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা নিয়েই করেছেন। রুহুল্লাহ খোমেনির আদর্শই তার রাজনীতি, ধর্মীয় চিন্তা ও নেতৃত্বের মূল ভিত্তি। 1979 সালে ইরানে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা, যা ইরানি ইসলামী বিপ্লব হিসেবে পরিচিত। এই বিপ্লবের মাধ্যমেই শাহ মোহাম্মদ রেজা পাহলাভির রাজত্বের পতন ঘটে আর ইরান রূপ নেয় একটি ইসলামী প্রজাতন্ত্রে। বিপ্লবের পর গঠিত হয় বিপ্লবী পরিষদ, যা নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি দেশের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে। আলী খামেনি ছিলেন সেই বিপ্লবী পরিষদের গুরুত্বপূর্ণ একজন সদস্য। পরবর্তী সময়ে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ঠিক একই সময়ে তিনি ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই বাহিনী পরবর্তীতে শুধু সামরিক শক্তি হিসেবেই নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও ইরানের অন্যতম নিয়ন্ত্রক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে আলী খামেনি বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে ইরানের এক বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী বোমা হামলা চালায়। সেই বিস্ফোরণের ফলে আলী খামেনির ডান হাত চিরতরে প্যারালাইজড হয়ে যায়। সেই বছরই অগস্ট মাসে একই গোষ্ঠীর আরেকটি হামলায় নিহত হয় ইরানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজোয়াই। এরপর সেই শূন্য পদে আলী খামেনিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা হয়। তিনি পরবর্তী 8 বছর ধরে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং এ সময় ইরানের সরকারের স্থিতিশীলতা ও ইসলামী আদর্শ বজায় রাখার কাজ চালিয়ে যান। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা গেলে ইরানের রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন আসে। সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রী পদের বিলুপ্তি ঘটানো হয় এবং রাষ্ট্রপতির হাতে আরও বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়। এই সময়ে আলী খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়।
আয়াতুল্লাহ আলী খামেনি শুধু ধর্মীয় বা সাংবিধানিক নেতা নন, তিনি মূলত ইরানি শাসন ব্যবস্থার রক্ষাকর্তা। গত কয়েক দশকে যখনই দেশটির শাসন কাঠামোর উপর কোনো ধরনের হুমকি এসেছে, তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে তা দমন করেছেন। অনেক সময় এই দমন নীতি হয়ে উঠেছে কঠোর ও সহিংস। রাষ্ট্রীয় বাহিনীকে সক্রিয় করে তিনি বারবার প্রমাণ করেছেন ইসলামী প্রজাতন্ত্রের মূল ভিত্তি নড়বড়ে হতে দেওয়া হবে না। খামেনির অধীনে দায়িত্ব পালন করেছেন 4 জন রাষ্ট্রপতি। তাদের প্রত্যেকেই কোনো না কোনো সময় তার কর্তৃত্বের সীমা চ্যালেঞ্জ করতে চেয়েছেন। কেউ কেউ সংস্কার আনতে চেয়েছেন, কেউ আন্তর্জাতিক সম্পর্ক সহজ করতে উদ্যোগ নিয়েছেন, আবার কেউ অভ্যন্তরীণ স্বাধীনতা বাড়াতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কারোরই ক্ষমতা এতটা ছিল না যাতে সর্বোচ্চ নেতার অবস্থান নড়াতে পারে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনির অবস্থান বরাবরই ছিল আপোষহীন। তিনি স্পষ্ট ভাষায় বলে থাকেন, ইরান কখনো পশ্চিমা শক্তির ছাতলে যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে ইরানকে এক অনড় ও কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করেছে। তার কঠোরতা, আদর্শের প্রতি অনমনীয়তা এবং শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থাই তাকে শুধু মধ্যপ্রাচ্যেরই নয়, বরং সমগ্র বিশ্বের অন্যতম আলোচিত ও প্রভাবশালী নেতাদের একজন করে তুলেছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সময় তার বয়স ছিল 87 বছর। তিনি দীর্ঘদিন থেকেই শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন। ইরানের শাসন কাঠামো যেহেতু পুরোপুরি তার নেতৃত্ব নির্ভর, তাই স্বাভাবিকভাবেই বেশ কিছুদিন আগে থেকেই প্রশ্ন উঠেছিল খামেনির অন্তর্ধানের পর তার উত্তরসূরি কে হবেন। ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন ইব্রাহিম রাইসি। পরবর্তীতে সুপ্রিম লিডার হওয়ার দৌড়ে তিনি অনেকটা এগিয়েছিলেন। তিনি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। কিন্তু 2024 সালের 20 মে একটি মারমিক্ত হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান। তার মৃত্যু শুধু ইরানের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যতেই নয়, বরং সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও একটি বড় শূন্যতা তৈরি করেছে। আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর আগে আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। তাই ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে পরিচিত 88 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত একটি পরিষদ পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে রয়েছেন মুস্তাফা খামেনি, আলী রেজা আরাফি, মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি, হাসান খোমেনি এবং হাশেম হোসেনি বুশেহেরি। মুস্তাফা খামেনি সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় ছেলে। তবে বাবা থেকে ছেলের কাছে নেতৃত্ব হস্তান্তর শিয়া মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানে ভালো চোখে দেখা হয় না। তাছাড়া আরেকটি বড় বাধা হলো মুস্তাফা খামেনি উচ্চ পদস্থ আলেম নন এবং সরকারে তার কোনো আনুষ্ঠানিক পদও নেই। অন্যদিকে সম্ভাব্য উত্তরসূরি আলী রেজা আরাফি একজন প্রতিষ্ঠিত আলেম, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তার কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। সেই সাথে তিনি আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত। আরেকজন কট্টরপন্থী আলেম মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য। তিনি ইরানের সবচেয়ে রক্ষণশীল ধারার প্রতিনিধিত্ব করেন। আরেকজন সম্ভাব্য প্রার্থী হতে পারেন হাসান খোমেনি। তিনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তবে তিনি কোনো সরকারি পদে নেই এবং সামরিক বাহিনীর সাথেও তার যোগাযোগ সীমিত। আরেকজন প্রার্থী হাশেম হোসেনি বুশেহেরি অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য। খামেনির নিকটজন হিসেবে পরিচিত বুশেহেরি একজন জ্যেষ্ঠ আলেম। এই তালিকায় আরও বেশ কয়েকজন নতুন ব্যক্তির নাম ঢোকার সম্ভাবনা থাকলেও তাদের কেউ সত্যিকারের অর্থেই আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হয়ে তার মতো প্রভাব বিস্তার করতে পারবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। অতি সম্প্রতি ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার গুরু আয়াতুল্লাহ খোমেনির নামের অদ্ভুত মিল থাকার কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন। খোমেনি এবং খামেনি নামের মধ্যে এত মিল কেন এবং তাদের মধ্যে পার্থক্য কি সে সম্পর্কে জানতে চাইলে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।